আজ আমার মায়ের বিয়ে। মা মানে আম্মা, আমি যার গর্ভে জন্মেছি। গত 6 বছর যাবৎ ভদ্রমহিলাকে দেখি কেবলই আড়ালে কাঁদে। আমি সামনে পড়ে গেলে চোখ মুছে অশ্রু লুকায়। কাঁদছো কেন জিজ্ঞেস করলেই বাংলা সিনেমার মায়েদের মতো সংলাপ বলে, কই না তো, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আমি তার কান্নার কারণটা জানি, আর জানি বলেই তাকে জোর করে রাজি করিয়েছি বিয়েতে। আমার ইচ্ছা মায়ের বিয়েটা খুব ধুমধামে হোক, যেন লোকজন টের পায় এখানে একটা উৎসব চলছে। মা অবশ্য চান যে একটু গোপনে হোক কাজটা, তার কেবলই টেনশন আমাকে নিয়ে। বেশি জানাজানি হলে লোকে ঠাট্টা মস্করা করবে, আমি লজ্জা পাবো লোকজনের হাসাহাসিতে ইত্যাদি। আমি অবশ্য এসবের ধার ধারি না। আমি ধুমধাম করে বিশেষত সেই লোকটাকে জানান দিতে চাই যার কারণে আমার মায়ের চোখে এখনো পানি ঝরে। আমি তাকে জানিয়ে দিতে চাই আপনার কারণে আমার মা আর চোখের পানি ফেলে না, বরং আপনার প্রস্থানে মা ভালো আছে। লোকটাকে এখন আর আপনি করেও বলতে ইচ্ছা হয় না আমার। তুমি তো নয়ই, তুই ডাকতে পারলে বরং ভালোই লাগতো। আনন্দ লাগতো যদি এভাবে বলতে পারতাম, আজ তোর কারণে শয়তান, কেবল তোর মতো অকাল কুষ্মাণ্ডের জন্য আমাদের সুন্দর সংসারটা অশান্তির কারাগার হয়ে গেছে। কিন্তু এভাবে বলা হয় না আমার, তাই গায়ের জ্বালাটাও জুড়ায় না। আমার মা কেবলই বলে, হাজার হোক লোকটা তোর বাবা, আর সে তো তোর সাথে কিছু করেনি, যা করেছে তা কেবল আমারই সাথে। মায়ের এই কথাতে আমার ঘোরতর আপত্তি। লোকটা আমার মায়ের সাথে যা করেছে আমার সাথে তার চাইতে কোনো অংশে কিছু কম করেনি। সে তার আমার সম্পর্কের মাঝে বিভেদ রেখা টেনে দিয়েছে। লোকে যখন আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, এই জানিস জানিস ওর বাবা না আরেকটা বিয়ে করেছে, তখন কি আমি অপমানিত হই না? আমার কি খারাপ লাগে না যখন দেখি আমার ক্লাস ফ্রেন্ডের বাবা কলেজ গেটে দাঁড়িয়ে আছে ওকে রিসিভ করবে বলে? আমি তো তাকাতেও পারি না যখন অন্যের বাবারা তাদের মেয়ের কপালে চুমো খায়, জড়িয়ে ধরে, আর মেয়েরা পিছনে বসিয়ে বাইকে স্টার্ট দেয়। আমার কি কিছুই লাগে না? আমি তো প্রতিনিয়ত অপমানিত হই যখন ভাবি ওই লোকটা আমার মায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে আরেক মহিলাকে, যে মহিলার গর্ভে সন্তান এলে হয়তো তারাও আমার সাথে প্রতিযোগিতায় নামবে। সে যাক, এবার মায়ের বিয়ে প্রসঙ্গে আসি। বিয়ে উপলক্ষে আমি নিজেও আমার বন্ধু অনিকে নিয়ে মিরপুর বেনারসি পল্লী থেকে একটা লাল বেনারসি কিনে এনেছি। পুরো শাড়িতেই পুঁতির কারুকাজ, মাকে বেশ মানিয়েছে। মা অবশ্য লজ্জায় লাল, শাড়িটা পরতেই চায়নি আমার সামনে। আচ্ছা, সারা জীবন কেবল মায়েরাই মেয়েদের বিয়ের আয়োজন করবে? মেয়েদের কি সেই সৌভাগ্য কোনো দিনই হবে না? মানলাম বিষয়টা খুব এক্সেপশনাল, কিন্তু এক্সেপশনাল কাজ কি কোনোদিনই গ্রহণযোগ্য নয়? মাকে বললাম, তুমি কেন লজ্জা পাচ্ছ মা? পৃথিবীর অনেক দেশেই এই ঘটনা খুব স্বাভাবিক ঘটনা সমূহের মধ্যে একটি। অন্য দেশ হলে তো আর আমার দেশ নয়। এদেশের সামাজিক বাস্তবতায় এটা সচরাচর হয় না। হয় না, কিন্তু হওয়া উচিত। আচ্ছা, একটা লোক তোমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে তোমার আড়ালে আরেকটা সংসার করতে পারলে তুমি কেন পারবে না? আমার এই কথাতে যেন মা লজিক খুঁজে পেল আবার। কিন্তু সত্যি সত্যি কি লজিক খুঁজে পেল, নাকি মায়ের মনে জেদ চাপলো প্রতিশোধের? যেভাবেই হোক, মা যে শেষ পর্যন্ত রাজি হয়েছে এতেই আমি খুশি। আচ্ছা আচ্ছা, মায়ের বিয়েতে গেট ধরলে কেমন হয়? ওই যেমন বিয়ের বর আসার পর গেট ধরে পাত্রীর ছোট ছোট ভাই বোন আর পাড়াপড়শি ছেলে মেয়েরা, তারপর টাকা দিলে প্রবেশের অনুমতি মেলে গৃহপ্রবেশের। কোনো কোনো গেটে অভ্যাগতদের জন্য পান সুপারির ব্যবস্থাও থাকে। অজপাড়াগাঁয়ে সেসব গেট বানানো হয় কলা গাছ দিয়ে, বাঁশের চিলতের গায়ে রঙিন কাগজে ফুল তুলে বানানো হয় মনোরম গেট। দড়ির সাথে রঙিন কাগজের নিশান লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় আশেপাশে। শহরে অবশ্য এসব গেটের প্রচলন নেই, হয়তো কলা গাছ আর মাটির স্বল্পতা হেতু শহরে সে গেট বানানো সম্ভবও নয়। শুধু শহরে কেন, দীর্ঘদিন যাবৎ গ্রামের বিত্তবানরাও কলা গাছের গেটের বদলে ডেকোরেটরের গেটের ব্যবহার শুরু করেছে। ডেকোরেটর দিয়ে সিম্পল একটা গেট বানাতে 1 ঘন্টার বেশি লাগবে না। দেবো নাকি অর্ডার? ফোন করলেই তো চলে আসবে ডেকোরেটরের মানুষ। শালাশালির অনুপস্থিতিতে আমি না হয় ধরবো গেট। টাকার আমার বিশেষ প্রয়োজন নেই, আমি চাইবো ভালোবাসা।
ভালোবাসার অঙ্গীকারের বিনিময়ে না হয় পাত্রকে দেওয়া হবে গৃহপ্রবেশের অনুমতি। কিন্তু না, গেট বানানোটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাবে। থাক, এই পরিকল্পনা বাতিল করি। অতসী, জাস্ট এ মিনিট, মা ডাকছে আমায়, একটু শুনে আসি। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখে যা তোর গিল্টুর কাণ্ড। কে জানে কি করেছে আমার গিল্টু। ভালো কথা, গিল্টু মানে আমার পোষা বেড়াল, আদর করে ওকে গিল্টু বলে ডাকি। গিল্টুর অবাধ বিচরণ আমার বিছানাপত্তর, পড়ার টেবিল আর সোফার উপর। কে জানে কোনো কিছু নষ্ট করে ফেললো কিনা। মায়ের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় সকাল থেকে ওর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তবে কোনো বিপদ ঘটেনি তো গিল্টুর? আমি এক দৌড়ে ছুটে যাই মায়ের রুমে, গিয়ে দেখি মা জায়নামাজে বসা আর গিল্টু বসে আছে মায়ের কোলে। আমাকে নামাজটা পড়তেই দিল না। যখনই সেজদা দিতে যাই উঠে বসে কোলের উপর, নামতেই চায় না। নিয়ে যাও ওকে। গিল্টু, আসো, দুষ্টু করো না, নানুমণিকে নামাজ পড়তে দাও। গিল্টু আমার সন্তানের মতো। সেই ছোট্টবেলায় আমার 7 বছর বয়সের জন্মদিনে আমার মায়ের বান্ধবী মৌটুসি খালা গিফট করেছিল গিল্টুকে। মৌটুসি খালা ভীষণ বিড়াল প্রেমিক। তার বাড়িতে অনেক জাতের বিড়াল আছে। আমাকে দেয়া গিল্টু সেসব বিড়ালেরই বংশধর। প্রথম প্রথম বিড়ালটাকে আমি মোটেও সহ্য করতে পারতাম না। ক্রমে ক্রমে কিভাবে যেন বিড়ালটার ভালোবাসা নিয়েছে আমার কাছ থেকে। এখন আমি ছাড়া ও কারো হাতে খায়ও না। ওকে জড়িয়ে না ধরলে আমারও ঘুম আসে না। গিল্টু, চলে আসো, আসো গিল্টু, চলে আসো লক্ষ্মীটি। গিল্টুকে মায়ের কোল থেকে আনতে গিয়ে বুঝতে পারি ও আসতে চাচ্ছে না মাকে ছেড়ে। পা দিয়ে খামচে ধরে আছে মায়ের শাড়ি। এ কি, ও তো এমন করে না কখনো। তবে কি ও কোনো কারণে আতঙ্কিত? ও কি বিশেষ কিছু বলতে চায় মাকে? তবে কি ও চাচ্ছে না মায়ের বিয়েটা এখানে হোক? গিল্টু আমার সাথে যেমন তেমন, ও তো মায়ের সাথে করে না এমন। সকাল থেকে চলছিল বড় বড় ডেকচির খটখটানি, বাবুর্চিদের হাক ডাক, আর এখন এর সাথে যুক্ত হয়েছে রান্নার ঘ্রাণ। রান্নার সুমিষ্ট ঘ্রাণে পেট পাকাচ্ছে আমার। মনে হচ্ছে এখনই এক পেট খেয়ে আসি। আচ্ছা, বাসার রান্নাতে তো এমন হয় না, বাবুর্চিদের রান্নার ঘ্রাণে এমন হয় কেন? রান্নার ঘ্রাণে শুধু পেট পাকায় না, মাঝে মাঝে না খাওয়া পর্যন্ত মাথাও ব্যথা করে। জীবকে সান্ত্বনা দিয়ে রাখা যায় কতক্ষণ? আমিও পারি না। বাবুর্চি ভাই, রান্না কত দূর? পোলাও হয়ে গেছে ম্যাডাম, মুরগির রোস্ট, বাকি আছে খাসির রেজালা, টিকিয়া আর পায়েস। একটা প্লেটে অল্প কিছু পোলাও আর একটা রোস্ট দেন, দেখি টেস্ট করে কেমন হয়েছে রান্নাটা। জি ম্যাডাম, রান্না খুবই মজাদার হয়েছে, খুবই স্বাদ লাগছে খেতে। খেতে গিয়ে মনে পড়লো কাজের ব্যস্ততায় সকালের নাস্তাটা পর্যন্ত করা হয়নি আজ। তবে কি ক্ষুধা বেশি লাগার কারণেই এত বেশি স্বাদ লাগছে? হতে পারে। তবে এত ক্ষুধাতেও বিস্বাদ কিছু খাওয়া যায় না। লবণ তেল বেশি হলেও খেতে পারি না আমি। সুতরাং এটা নিশ্চিত যে তেল লবণ বেশি হয়নি। খেতে খেতে নানান দুশ্চিন্তা গ্রাস করছে আমাকে। আমি ডুবে যাই সীমাহীন এক চিন্তার রাজ্যে। মায়ের সাথে যার বিয়ে হচ্ছে তিনি একজন ব্যবসায়ী। মিরপুর 10 নম্বরে একটি ফাস্ট ফুডের দোকান আছে তার। কথাবার্তায় তো লোকটাকে ভালোই মনে হলো সেদিন। আচ্ছা, লোকটা আসলেই ভালো তো? চিকেন ফ্রাই বানাতে ফার্ম থেকে রোগগ্রস্ত মরা মুরগি কিনে আনে না তো? দিনের পর দিন একই বিষাক্ত তেল বারবার ব্যবহার করে না তো? বার্গার বানাতে ডেট এক্সপায়ার্ড বনরুটি ব্যবহার করে না তো? দীর্ঘদিন না মিশলে ব্যবসায়ীর এসব ব্যবসার গোপন জিনিস জানা সম্ভব নয়। যেসব বিষয় জানা সম্ভব সেসব বিষয়ের খোঁজ নেওয়া হয়েছে পুঙ্খানুপুঙ্খ। আশেপাশের ব্যবসায়ীদের কাছ থেকেই সব তথ্য নেওয়া হয়েছে। নাম তার মোহাম্মদ আজিজুর রহমান। 15 বছর আগে বিয়ে করেছেন, সংসারও করেছেন 12 বছর। নিঃসন্তান স্ত্রী হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 বছর আগে। ভেবেছিলেন আর বিয়ে করবেন না। অটুট ছিলেন তার সিদ্ধান্তে। পারিবারিকভাবে 2-একবার চেষ্টাও হয়েছে, কিন্তু বিয়েতে রাজি করানো যায়নি তাকে। আমার সাথে ভদ্রলোকের পরিচয় তার দোকানের ক্রেতা হিসেবে। প্রথম দিনের পরিচয় মানুষটাকে খুব ভালো মনে হয়েছিল আমার। আমি দোকানে ঢুকতেই বললেন, বলুন মা, কি দিয়ে সেবা করতে পারি আপনার? লোকটার পুরো বাক্যটির মধ্যেই আমি ভিন্নতার আভাস পাই। সাধারণত ফাস্টফুডের দোকানদারেরা মেয়েদেরকে ম্যাম বলে, ছেলেদেরকে বলে স্যার, অথচ লোকটা বলছে মা। আপাও বলছে না, আন্টিও না, সরাসরি মা।
লোকটার মা ডাকার মধ্যে কোনো ভাড়ামো নেই, আছে ভীষণ আন্তরিকতা। ডাকটা খুব ভেতর থেকে আসা বলেই টানে খুব। তার উপর আমি অবাক। লোকটা অন্য দোকানদারদের মতো ম্যাডাম কি চাচ্ছেন নয়, বলছে কি দিয়ে সেবা করতে পারি আপনার। এ দোকানে না আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম দোকানের ক্রেতা বিক্রেতার সম্পর্ক কেবল ব্যবসায়িকই নয়, এটা সেবাদাতা এবং সেবা গ্রহীতার মেলবন্ধনের জায়গা। সেদিনের পর থেকে আমি তার দোকানের নিয়মিত কাস্টমার। দোকানে আসতে যেতে আমি সেই দোকানে যাই, খাই, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই। মোট কথা, ফ্রেশ ফ্রাই ফাস্টফুড রেস্টুরেন্টটি ক্রমে আমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। আমার অষ্টাদশতম জন্মদিনের খাবারের একটা আইটেম হোম ডেলিভারি পাবার জন্য আমি ফ্রেশ ফ্রাই ফাস্টফুড রেস্টুরেন্টকে অর্ডার করি। আমি অবাক হয়ে দেখি সে খাবার ডেলিভারি দিতে আমাদের বাসায় এসে উপস্থিত হয়েছে স্বয়ং মোহাম্মদ আজিজুর রহমান শাহীন। শুভ জন্মদিন মা জননী। এ কি আঙ্কেল, আপনি এসেছেন ডেলিভারি দিতে? আমি না আসলে আপনাকে জন্মদিনের শুভেচ্ছাটা কিভাবে জানাতাম? ধন্যবাদ আঙ্কেল, আমার পক্ষ থেকে ছোট্ট এই উপহারটি গ্রহণ করলে খুশি হব মা। এই প্যাকেটে কি? দুটো শাড়ি। দুটো কেন? একটা আপনার আর আরেকটা আপনার আম্মার। আমার জন্মদিনে আমাকে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আম্মাকে কেন? কারণ আজ ওনারও জন্মদিন। আপনাকে জন্ম দেওয়ার মাধ্যমে এই দিনে মা হিসাবে জন্ম হয়েছিল ওনারও। লোকটা কথা বলে খুব সুন্দর করে। ধীরে ধীরে আমি তার কথার প্রেমে পড়ে গেলাম। এরপর থেকে কেবল প্রয়োজনেই নয়, আজিজুর আঙ্কেল নিয়মিত বিরতিতে আসা যাওয়া শুরু করেন আমাদের বাসায়। ধীরে ধীরে আমার মাও আঙ্কেলের আন্তরিকতার জালে বাঁধা পড়েন। আমি ছোট, কিন্তু অতটা ছোট নই যতটা ছোট হলে আমার চোখ এড়িয়ে যাবে। অতঃপর বিষয়টি বিবাহের পরিণতি পেতে যাচ্ছে আমারই মধ্যস্থতায়। চকচকে নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি। মেঘগুলো যেন নানা গ্রুপে বিচ্ছিন্ন। এক একটা মেঘের দল আলাদা আলাদা আকার ধারণ করেছে। কোনোটাকে মনে হচ্ছে দুরন্ত ঘোড়া, কোনোটাকে মনে হচ্ছে মায়ের কোলে ছোট্ট শিশু, আবার কোনোটা যেন চিরন্তন প্রেমের সিম্বল। আমার বেশ ভালো লাগছে আজকের দিনটা। মনে মনে যে কিছুটা টেনশনও হচ্ছে না তা নয়। আমার তথাকথিত পিতার দ্বিতীয় বিবাহের পরবর্তীতে বিপর্যস্ত সংসারটা মা মেয়ে মিলে ভালোই গুছিয়ে এনেছি গত বছরে। আশু পরিবর্তনের মাধ্যমে আবার কোনো নতুন ঝড় বয়ে যাবে না তো আমাদের সংসারে? ছি ছি, আমি আগেই কেন কাল্পনিক সমস্যা তৈরি করছি নতুন সম্পর্কের মাঝে? কেন আমি পজিটিভলি ভাবতে পারছি না কোনো কিছুকে? তবে কি আমি নেগেটিভ থিঙ্কার হয়ে যাচ্ছি, নাকি সমস্যার মধ্যে বসবাস করছি বলে সমস্যার বাইরে আর কিছুই ভাবতে পারছি না? যাক, একটু চেষ্টা করা যাক পজিটিভ চিন্তা করার। আচ্ছা, মাকে ডেকে নীলাকাশটা দেখালে কেমন হয়? মা, মা, মারে মা। মা রেসপন্স করছে না। মায়ের বদলে মা, মা, মারে মা। মা রেসপন্স করছে না। মায়ের বদলে চলে এসেছে গেল্টু। কি রে গেল্টু, মা কোথায়? গেল্টু মাথা নিচু করে আছে। গেল্টুর এক্সপ্রেশন আমি বুঝি, কোনো কারণে গেল্টু বিচলিত। তবে কি মায়ের কিছু হলো? আমি মাকে খুঁজতে থাকি। এখানে সেখানে কোথাও নেই মা। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াই। মা, মা, ও মা, কোথায় গেলে তুমি? মা, বাথরুমে যায়নি তো? না, তাও তো নেই। সবগুলো বাথরুমের দরজা খুলেই দেখে এলাম, কোথাও নেই। আচ্ছা, আমার পড়ার টেবিলে রাখা ওই কাগজটা কিসের? আরে, এ দেখি মায়ের লেখা একটা চিরকুট। প্যাডের কাগজ ছিঁড়ে দায়সারা গোছের একটা কাগজে কি লিখে গেছে মা? আমার ভেতরটা হঠাৎ ছ্যাদ করে ওঠে। রবীন্দ্র রচনা সমগ্রের 11 খণ্ড দিয়ে চেপে রাখা। সম্ভবত দূরে কোথাও উড়ে না যায়, সেজন্যই এ ব্যবস্থা। মা জানে আমি রবীন্দ্র রচনা সমগ্র পড়ার মিশনে নেমেছি ইদানিং। 10 খণ্ড শেষ করে 11 খণ্ডে আছি এখন। অনেক ভেবে তাই সম্ভবত এটা দিয়েই চেপে রেখেছে চিরকুটটা, যাতে সহজে আমার নজরে পড়ে। চিরকুটটা দেখেই আমি যা বোঝার বুঝে ফেলেছি। মাকে আমি ভালো করেই চিনি, আর চিনি বলেই জানি কি লিখতে পারে মা। তবু আমি হাতে নিয়ে পড়তে শুরু করি মায়ের লেখা চিরকুট। মা অতসী, আমাকে ভুল বুঝিস না। তোর চাপাচাপিতে আমি রাজি হয়েছিলাম বিয়ে করতে।
কিন্তু শেষ পর্যন্ত পারলাম না, মন সায় দিল না। কাল একটা সংবাদ ছেপেছে পত্রিকায়, দীর্ঘ ৮ বছর যাবৎ এক বাবা নামধারী পশু তার সৎ মেয়েকে যৌন নির্যাতন করে চলেছে। আমার সাথে যার বিয়ের আয়োজন করা হয়েছে তাকে আপাত দৃষ্টিতে সেরকম মনে না হলেও অচেনা মানুষটিকে কি করে বিশ্বাস করি মা? আমি পারলাম না আমার কথা ভেবে তোর আমার ভবিষ্যৎ সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে। আমার খুব ভয় হয়। এভাবেই তো ভালো আছি আমরা। একজনকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি, একই ঘটনার পুনরাবৃত্তি চাই না আর। আমি কাউকে বিশ্বাস করি না। জানি খুব সমস্যায় ফেললাম তোকে, আমাকে ক্ষমা করিস। আমি বিকেলের ট্রেনে চট্টগ্রাম যাচ্ছি, কাল ফিরবো। ভালো থাকিস। ইতি, তোর মা। চিরকুটটা ভাঁজ করে চেয়ারে বসে পড়ি আমি। টেবিলে মাথাটা ছুঁয়ে ভাবতে থাকি কি করব। এমন সময় আকাশ ভেঙে ঝিরঝিরি বৃষ্টি নামে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি বৃষ্টি হচ্ছে খটখটা রোদের মাঝে। মায়ের কাছে শেখা ছোটবেলার ছড়াটা মনে পড়ে যায়। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আমার হঠাৎ হাসি পায়। মায়ের বিয়ের রান্নাবান্নার আয়োজন দিয়ে কি এখন আমাকে খ্যাকশিয়ালের বিয়ে পড়াতে হবে?